আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর জানাবো। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং যদিও টার্নওভার সেটি 1000 কোটি টাকার উপরেই হয়েছে, কিন্তু আমরা একটু বাজারের অবস্থানটা যদি একটু দিন শেষে দেখে নিই যে সূচকের কী অবস্থান রয়েছে, লেনদেনের পরিমাণই বা কেমন হয়েছে বা কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে সেটা একটু দেখে নিব। বাজারের অবস্থান আপনারা দেখছেন যে আজকে 21 পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে ডিএসসির প্রধান সূচক, 5639 পয়েন্টে সূচকের অবস্থান রয়েছে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরই হারিয়েছে। 290টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, দর বাড়ার সংখ্যা 75টি এবং টার্নওভার যদি একটু দেখে নিই যে কয়টি সারাদিন জুড়ে লেনদেনের পরিমাণ কেমন ছিল সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে 1002 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি অ্যান্ড সিইও এস এম নাসির উদ্দিনের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ একুশে টেলিভিশনের দর্শকদের। বলুন। জি, বেশ কিছুদিন ধরে কিন্তু বাজারের গতিতে চলছিল, সেই জায়গা থেকে আজকের এই অবস্থা কেন? এটা কি ডিএসসির 62টি কোম্পানিতে রেড অ্যালার্টের রেজাল্ট? দেখেন, বাংলাদেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরে আস্থাহীন, দুর্বল, সুশাসনের অভাব, স্বল্প গভীরতা, সীমিত পণ্যের উপস্থিতি, নীতিগত অসামঞ্জস্যের কারণে প্রত্যাশিত পর্যায়ে পৌঁছতে পারেনি। যেখানে আমাদের পুঁজিবাজারে ভালো স্ক্রিপ্টের সংখ্যা খুব কম, সেখানে ধরেন প্রায় 48টা শেয়ারের উপর এই ধরনের একটা ভালো শেয়ার বা মন্দ শেয়ার হিসেবে ডিক্লারেশন করা, এটাতে পুঁজিবাজারে একটা এফেক্ট হবে, এটা স্বাভাবিক। তো আমাদের ধরেন প্রায় এই মুহূর্তে বিনিয়োগ করার মতো অনেক বেশি শেয়ার নাই। তো যেখানে আমাদের এই যে সমস্ত শেয়ারগুলোকে নিয়ে বলা হয়েছে এগুলো বাজারে মন্দ শেয়ার বা এগুলো নিয়ে একটা ধরেন মানুষকে সচেতন করানোর জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু এগুলো একসময় ভালো শেয়ার ছিল। সেখানে এই অবস্থায় আসার পিছনে যে সমস্ত বিনিয়োগকারীদের কোনো হাত ছিল না। এই শেয়ারগুলো এখানে আসার পিছনে সরাসরি যারা এন্টারপ্রেনার ছিল, উদ্যোক্তা ছিল, তাদের ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিয়েছে সেটা কিন্তু ক্লিয়ার কাট না। আমাদের কাছে ক্লিয়ার না। শুধু বিনিয়োগকারীরা সবসময় সাফার করবে এটা ঠিক না। হ্যাঁ, এটা একটা কারণ বাজারে এই মুহূর্তে স্থবিরতার জন্য। তবে আমি মনে করি নতুন সরকার চেষ্টা করতেছে, নতুন কমিশন সেখানে গুড গভর্নেন্স আনার জন্য, বাট অধিক মাত্রায় নিয়ন্ত্রণ আমার মনে হয় বাজারের জন্য একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করবে। আগের মতো বাজারকে আবার আস্থাহীনতার দিকে যদি নিয়ে যায় তাহলে বাজারের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। জি, কিন্তু এই যে ধরেন যে 62টি কোম্পানিতে রেড অ্যালার্ট দেয়া হয়েছে, এই কোম্পানিগুলো কিন্তু দীর্ঘদিন ধরেই বন্ধ। আমরা যে আমাদের কাছে যে ইনফরমেশন আছে 32টি কোম্পানি বন্ধ এবং 30টি কিন্তু আর্থিকভাবে একদম ঝুঁকিপূর্ণ। তো এই কোম্পানিগুলোর একদিনে তো এটা হয়নি, এটা তো অনেক দিন ধরেই হয়েছে। তাহলে বাজার যখন একটা মন্দা সিচুয়েশনে ছিল বা এতদিন এই ধরনের পদক্ষেপ কেন নেওয়া হয়নি? বাজার যখন তার গতিতে চলছে এই সময়ে কেন? আপনার সাথে আমি একমত। এই ধরেন আজকে 60, 65 বা 68টা শেয়ারের কথা বলছেন, যেগুলোর অনেকগুলো উৎপাদন বন্ধ, কিছু নাজুক অবস্থায় আছে। এই অবস্থায় থাকার জন্য, এই অবস্থা থেকে উদ্ধার করার জন্য আমাদের নীতি নির্ধারকরা, এক্সচেঞ্জ গুলো, কমিশন কি কাজ করেছেন? হ্যাঁ, এখানে তো বিনিয়োগকারীদের দোষ দেয় না। বিনিয়োগকারীরা বাজারে তাদের ডিসক্লোজড ইনফরমেশন থেকে ইনফরমেশন দিয়ে বাজারে বিনিয়োগ করতেছে। বিনিয়োগকারীদের পক্ষে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্রতিষ্ঠান উৎপাদন আছে কি নাই, তাদের কারখানা পরিদর্শন করে বিনিয়োগ করা সম্ভব নয়। তো এইসব দিকগুলো বিবেচনা করে আমি মনে করি সামনে আরো বিশেষ করে আমাদের এক্সচেঞ্জ গুলো, আমাদের সরকার এবং পাশাপাশি আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে আরো সজাগ হতে হবে, যেন আমরা এই কোম্পানিগুলো এই অবস্থার দিকে না হয় যে কোম্পানি কোনো নোটিশ ছাড়া বন্ধ হয়ে যাবে, তারপরে আপনার কোম্পানি খুবই ক্রাইসিস সময় চলে আসবে। এগুলো পিএসআই আকারে আসবে না, শুধু ভালো নিউজগুলো পিএসআই আকারে আসবে, এটা হয় না। এটার জন্য দীর্ঘমেয়াদী কোম্পানিগুলোর মধ্যে একটা সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে এবং পাশাপাশি এই সমস্ত কোম্পানিগুলা যারা নিরীক্ষকদেরকেও দায়িত্বশীল আচরণ করতে হবে এবং দায়িত্ব নিতে হবে। তাহলে আমি মনে করি অদূর ভবিষ্যতে
একটা ভালো পুঁজিবাজার আমরা পাবো। কিন্তু এই যে এমন সময়ে সিদ্ধান্ত, এটা আসলে বিনিয়োগকারীদের মধ্যে কোনো আতঙ্ক তৈরি করছে কিনা, তাদের মধ্যে প্যানিক সৃষ্টি হয়েছে কিনা? অবশ্যই ফেনিক্স সৃষ্টি হচ্ছে বাজার এবং অন্যান্য কোম্পানিগুলোর ব্যাপারেও তারা মানে কনসার্ন থাকতেছে যে আর কোন কোম্পানিগুলো যে সেম অবস্থার দিকে পড়তে পারে। সবের ফলে বিনিয়োগকারীরা অবশ্যই এখানে আস্থাহীনতা বা আতঙ্কিত হচ্ছে। হ্যাঁ, তবে এটা দীর্ঘমেয়াদী হয়তো বিনিয়োগকারীদের জন্য ভালো ফল বয়ে আনবে, বাট শর্ট টার্মে এটা একটা মার্কেটের জন্য ধরেন একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে বিনিয়োগকারীদের মধ্যে। তো এখন যে কাজগুলো আমাদের করা দরকার, এই সমস্ত তদারকিগুলো ডেফিনেটলি করবে, নিয়ন্ত্রণ করবে, কিন্তু এগুলো একটু সময় নিয়ে করা আমি মনে করি ভালো। একসাথে যদি আপনার 300 কোম্পানির মধ্যে 68টা কোম্পানিকে যদি আমি ব্ল্যাক লিস্টেড করে দিই, তাহলে আর বিনিয়োগের জায়গাটা কোথায় থাকলো? আমার এখানে যদি এখন আমরা আশা করতেছি ডেলি 1 থেকে 2 হাজার কোটি টাকা পার ডে ট্রেড হবে, এই ট্রেড হবে যে এই বিনিয়োগ আসবে, বিনিয়োগের জায়গাটা কোথায়? জায়গাটা তো নেই। তো আমি সেটা মনে করি কিন্তু এই একটা সমস্ত সময়ের দাবি ছিল। আমরা কিন্তু 1500 কোটি পর্যন্ত কিন্তু টার্নওভার দেখেছি যে, এবং সবারই একটা ধারণা ছিল খুব শীঘ্রই কিন্তু আমরা সেদিকেই হাঁটছিলাম, এই পুঁজিবাজার কিন্তু সেদিকেই যাচ্ছিল। আমি আপনাকে বলি, পুঁজিবাজারকে ঢেলে সাজাতে হলে সরকারকে অনেকগুলো পদক্ষেপ নিতে হবে। বিনিয়োগকারীদেরকে আস্থা নিয়ে আসতে হবে। তারপরে বাজারে কিন্তু পর্যাপ্ত আপনার স্কিপ নেই। বাজারে ভালো ভালো আইপিও নিয়ে আসতে হবে। কর কর কাঠামো সংস্কার করতে হবে। কর কাঠামো সংস্কার করে আপনার বিশেষ করে এ, আপনার ক্যাপিটাল মার্কেটে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানিগুলোর মধ্যে একটা পার্থক্য তৈরি করতে হবে। তাহলে এখানে ভালো ভালো কোম্পানি আসবে। পাশাপাশি সরকারি বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্ত করতে হবে। লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে মার্কেটে নিয়ে আসতে হবে। বড় কর্পোরেট গ্রুপগুলো, বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে বাজারে এলে বাজারে মূলধন ও লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি এই সমস্ত এই যে আপনি যে কোম্পানিগুলো বললেন ক্রাইসিস আছে, এগুলোর জন্য একটা অল্টারনেট মার্কেট ক্রিয়েট করতে হবে, বন্ড মার্কেটের সম্প্রচার করতে হবে। আমাদের মার্কেটের গ্রেভিটি বাড়ানোর জন্য, ডেপথ বাড়ানোর জন্য মিউচুয়াল ফান্ডের কোনো বিকল্প নাই। মিউচুয়াল ফান্ড খাতকে পুনর্গঠন করতে হবে। প্রযুক্তি নির্ভর বাজার ব্যবস্থাপনা সম্প্রসার করতে হবে। এআই জি, ভিত্তিক জি, আমরা নজরদারি। কিন্তু সেই উদ্যোগগুলো হচ্ছে আমরা বাজেটে দেখেছি এবং পর্যায়ক্রমে সেই পদক্ষেপগুলো হয়তো নেওয়া হবে। আমরাও সেটা প্রত্যাশা করছি এবং সেদিকে কিন্তু যাচ্ছে। কিন্তু তার জন্য শুধুমাত্র একা সরকার হচ্ছে, সরকারকে আসলে এটা কাজ করতে পারে, তার সাথে কি আসলে যে কমিশন, এই যে এক্সচেঞ্জ কমিশন বা হচ্ছে বিএসসি বা তাদের আসলে সবার একটা সিঙ্ক্রোনাইজেশন দরকার কিনা? এখানে একটা দেখেন, আমি আপনাকে বলি, শুধু কমিশন কিন্তু এখানে এই, একটা পার্ট না। কমিশনের পাশাপাশি আজকে বাংলাদেশ ব্যাংক বলেন, রেগুলেটরির মধ্যে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড, এদের একটা সমন্বয় লাগবে। এবং আজকে বিআইএফের একটা তদন্ত হচ্ছে, সেখানে কমিশনের সাথে সমন্বয় নাই, ডিএসসির সাথে সমন্বয় নাই, বা আপনার ডিবি এর সাথে সমন্বয় নাই। ডিবি এর লোকজন জানে না, তারা করতেছে, তদন্ত করতেছে। তো এগুলা আমরা এমন একটা বাজারে বসবাস করি, আমরা এমন একটা বাজারে প্রফেশনাল, যে বাজারের অনেকগুলো রেগুলেটর, প্রত্যেকটা রেগুলেটর এখন কে ফাইনাল রেগুলেটর এটা কোনো ফিক্স নাই। যদিও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমাদের ফাইনাল রেগুলেটর, এখানে আমাদের সেন্ট্রাল ব্যাংকও অ্যাভয়েড করতে পারি না আমরা। পাশাপাশি আমাদের সেন্ট্রাল ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং এনবিআর এর সমন্বয়ে যদি আমাদের একটা আস্থার জায়গা গড়ে না ওঠে, কোঅর্ডিনেশন সেল গড়ে না ওঠে, তবে দীর্ঘমেয়াদে এই বাজার ধরেন একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো অনেক ডিফিকাল্ট। এবং এখানে ভালো আইপিও নিয়ে আসতে হলে যারা আইপিওতে আসবে, এই মার্কেটে এনলিস্টেড হবে, তারা বুঝতে পারবে যে তাদের কি সুবিধা ভোগ করতেছে, আর যারা আসতেছে না তারা কি সুবিধা ভোগ করতেছে। দুইটার মধ্যে ডিফারেন্স না হলে কেন আসবে এখানে? এই জিনিসগুলো জাতীয় রাজস্ব বোর্ডকে কনভিন্স করতে হবে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং এক্সচেঞ্জ গুলো। এই কাজগুলো করতে হলে সরকারের যথেষ্ট সহায়তা লাগবে। এবং এই বর্তমান সরকার এই ব্যাপারে আমি মনে করি আগের যে কোনো সরকারের থেকে আন্তরিকভাবে কাজ করতেছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য মুদ্রানীতি ও বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে এলে বিদেশি বিনিয়োগ বাড়তে পারে। সম্ভাবনার অনেক ক্ষেত্র আছে। যদি কমিশন ঠিক স্বাধীনভাবে কাজ করতে পারে এবং ধারাবাহিক সংস্কার বাস্তবায়ন করে, তাহলে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আমাদের দেশে লেনদেন বাড়বে, বাজার মূলধন জিডিপির তুলনায় বাড়তে পারবে,
প্রাতিষ্ঠানিক আর বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়বে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত এই মুহূর্তে? আমাদের এখানে ওইরকম ভাবে বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নেই। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলতে আমাদের এখানে মিউচুয়াল ফান্ড বলেন, তারপরে আমাদের পেনশন ফান্ড, আমাদের এই ধরনের ফান্ডগুলো এই ক্যাপিটাল মার্কেটে যদি না আসে তাহলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মানে এখানে সৃষ্টি হওয়া খুবই ডিফিকাল্ট। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম উদীয়মান পুঁজিবাজারে পরিণত হওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা বাড়াতে হবে, বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে হবে, এবং সবার আগে যেটা করতে হবে বাজারে প্রচুর পরিমাণে আপনার ভালো কোম্পানির প্রত্যেকটা মতামতের দিয়ে নিয়ে সাথে আসতে হবে। আমরা সহমত পোষণ করছি, কিন্তু সেই জায়গাতে এক্সচেঞ্জ কমিশনগুলো বা বিএসএসসি প্রত্যেকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে কিনা? অবশ্যই এখানে শুধু বিএসইসি একা চেষ্টা করলে পারবে না, কারণ এখানে পুঁজিবাজার বান্ধব কর নীতি প্রণয়ন করতে জি। হবে। এটার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের অংশগ্রহণ জরুরি। পাশাপাশি জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে শেষ পর্যায়ে চলে এসেছি। হুম, জি, ধন্যবাদ আজকে আমাদের পাশাপাশি সময় দেওয়ার বাংলাদেশ জন্য। ব্যাংকের ফান্ড ফ্লোটাও এনশিওর করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অংশগ্রহণও খুবই জরুরি। তবে সর্বোত্তভাবে একটা ভালো পুঁজিবাজার আমরা পেতে পারবো। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার নিয়ে কথা বলছিলাম এসবিএসসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি অ্যান্ড সিইও এস এম নাসির উদ্দিনের সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন।